অভ্যুত্থানের মাস পূর্তিতে রাজপথে ছাত্র জনতার ঢল। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদি মার্চ, ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দেওয়ার ঘোষণা। কাজ প্রধান উপদেষ্টার বার্তা, তৈরি হচ্ছে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে গণভবনে। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার, গ্রহণ করলেন রাষ্ট্রপতি। নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ হাবিবুল আউয়ালের। এবং ভোক্তার কষ্ট কমাতে পেঁয়াজ আলু সহ কয়েকটি পণ্যে কমানো হয়েছে আমদানি শুল্ক। দ্রুতই দাম কমার আশা অর্থ উপদেষ্টার। পাচার করা অর্থ ফেরাতে গঠন হচ্ছে টাস্ক ফোর্স। জনপদের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। অভ্যুত্থানের মাস পূর্তিতে রাজপথে ঢল নামে ছাত্র জনতার। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেল 3:45টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া মার্চ নীলক্ষেত, সায়েন্স ল্যাব, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, শাহবাগ ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্যে ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দেওয়ার ঘোষণা দেন সমন্বয়করা। এই জনস্রোত বৈষম্যের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে। জুলাই গণবিপ্লবে বৈষম্যের বিপরীতে যারা অকাতরে বিলিয়ে দিয়েছেন প্রাণ, রক্ত ঝরিয়েছেন রাজপথে, তাদের স্মরণ করলেন সতীর্থরা। ঠিক 1 মাস আগে যেন 5 আগস্টের পুনরাবৃত্তি ঘটল ঢাকায়। তবে পার্থক্যটা হলো, এই ছাত্র জনতার দিকে ছিল না কোনো রক্তচক্ষু, ছিল না অযাচিত চেপে ধরার কোনো প্রয়াস। গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তিতে আহত ও নিহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি বৃহস্পতিবার দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 3:45টার দিকে শুরু হয় হারিয়ে যাওয়া সতীর্থদের স্মরণে এ যাত্রা। নীলক্ষেত, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার দিয়ে প্রদক্ষিণ করে শহীদি মার্চ। এ সময় শিক্ষার্থীরা ছাড়াও এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। ছাত্র আন্দোলনে এই কর্মসূচি রূপ নেয় আপামর ছাত্র জনতার সমাবেশে। অংশগ্রহণকারীরা বলছেন, নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চান তারা। আবু সাইদের রক্ত, মুগ্ধদের রক্ত যেন কখনো বৃথা না যায় এবং এই রাষ্ট্রের যেন কখনো এই স্বৈরাচারের পুনরুত্থান না ঘটে। নিরীহ ছাত্রদের উপরে যারা গুলি বর্ষণ করেছে, আমার ব্যক্তিগত অভিমত কি, সমস্ত ছাত্র জনতার অভিমত একই হবে। তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি করছি। যারা যেই দেশেই লুকিয়ে থাকুক, তাদের বাংলাদেশে এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সন্ধ্যার পর শহীদি মার্চ বাংলা মোটর শাহবাগ মোড় হয়ে কেন্দ্রের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় শিক্ষার্থীদের। আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি, আপনারা এই পার্টি ছাত্রকে মনে রাখে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে এবং হতাহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিও তোলেন তারা। ঠিক 1 মাস আগে বাংলার গগনে নতুন সূর্যের আবির্ভাব হয়। বিজয়ের উল্লাসে সারা বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্ম। সেই মাহেন্দ্রক্ষণের আজ 1 মাস পূর্ণ। আন্দোলনের শত শত নিহতদের স্মরণে দেশজুড়ে শহীদি মার্চ পালন।
রহমতুল্লাহ সর্দার সাব্বির গণ অভ্যুত্থানের আগের দিন অর্থাৎ 4 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় পুলিশের গুলি এসে চোখে লাগে তার। নির্মমতার এক জ্বলন্ত ইতিহাসের সাক্ষী সে। ভাগ্যক্রমে বেঁচে যান ব্রজমোহন কলেজের সাবেক এই শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে মিছিল করেন তিনিও। যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হাত পা হারিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীর বাংলাদেশ সুন্দর, বৈষম্যহীন, শোষণমুক্ত হোক এই প্রত্যাশা কামনা করি। আবু সাইদ মুগ্ধের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামে 5000-এর বেশি শিক্ষার্থী শহীদি মার্চের কর্মসূচিতে অংশ নেন। পতাকা হাতে স্লোগান মিছিলে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরা হয়। এ সময় দুষ্কৃতিকারীদের মোকাবিলায় রাজপথের আন্দোলনে সবসময় সক্রিয় আছেন বলেও জানান তারা। চক্রান্ত নেমেছে তাদের বিরুদ্ধে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে নেমেছি। সিন্ডিকেট, চাঁদাবাজ তাদের কোনো জায়গা হবে না। এদিকে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনার দাবি তোলেন নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য অনুরোধ জানান তারা। স্বৈর শাসন যেন আরেকবার আমাদের বাংলায় না জন্মাতে পারে। নতুন বাংলাদেশকে আমরা নতুন আঙ্গিকে নতুন সংস্কার নিয়ে সাজাতে চাই। এই নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিক সংস্কার দিয়ে হওয়া উচিত। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আওয়ামী লীগের দূষণরা আপনারা যদি কোনো অপচেষ্টা করেন, কোনো চক্রান্ত করেন ভারতে বসে বসে, তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরা রুখে দেব। আগামী দিনে সুন্দর ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, যশোর, নাটোর, পটুয়াখালী, শেরপুর সহ দেশের 64টি জেলাতে শহীদি মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। লাবিব হাসান, সময় সংবাদ। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ বলে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে দেয়া বার্তায় ডক্টর ইউনূস আরও বলেছেন, শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও সূচনা করা হবে নতুন যুগের। পার হয়ে গেল ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস। গণ অভ্যুত্থানের মাস পূর্তিতে বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কৃতজ্ঞতার ভাষায় এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন বিপ্লবের জন্য শত শত ছাত্র ও সর্বস্তরের মানুষের সর্বোচ্চ ত্যাগ। প্রত্যয় জানান শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও নতুন যুগের সূচনা করার। বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করছে জানিয়ে সরকার প্রধান বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাঁর সরকারের প্রথম কাজ। স্বাধীন নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দফতরের কাজ শুরু করার কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন তিনি। খুনিদের প্রত্যর্পণ ও স্বৈর শাসনের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চায় সরকার। সে লক্ষ্যে আলাপ শুরু হয়েছে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে। ডক্টর ইউনূস জানান, গণ আন্দোলনে গুরুতর আহত মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তৈরি হচ্ছে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা। আহতদের ব্যয়বহুল চিকিৎসা ও শহীদদের পরিবারের দেখাশোনার জন্য ফাউন্ডেশন তৈরি শেষ পর্যায়ে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, যাদের শাহাদাতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম, তাদের কখনো ভুলবে না জাতি। সকল শহীদ পরিবারের সদস্যদের রাজধানীতে আমন্ত্রণ জানানো হবে। কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। একথা জানিয়ে তিনি বলেন, কখনোই শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না। প্রধান উপদেষ্টা জানান, সংস্কার উদ্যোগে বিভিন্ন অংশীজনদের পাশাপাশি বিদেশি বন্ধুদের সমর্থন অভিভূত করছে তাঁর সরকারকে। এগিয়ে চলার পথে একতা ও সমন্বয়ের উপর জোর দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে জাতির পক্ষে ডক্টর ইউনূসের প্রতিজ্ঞা, শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগ কিছুতেই ব্যর্থ হতে দেওয়া হবে না। গড়ে তোলা হবে স্বপ্নের নতুন বাংলাদেশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন 198 বিশ্ব নেতা। তাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেল জয়ী। বাংলাদেশের জন্য শান্তি ও সাফল্য কামনা করেন বিশ্ব নেতারা। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, দেশে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত শেখ হাসিনাকে অবশ্যই চুপ থাকতে হবে। বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন 198 বিশ্ব নেতা, যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেল জয়ী। বিশ্ব নেতাদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি বুধবার প্রকাশিত হয়। এটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। বিশ্ব নেতারা আরও বলেন, বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে, আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করেন তারা। দেশের তরুণরা যেমন ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তেমনি তিনিও তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকেও স্বাগত জানানো হয় বিবৃতিতে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৈঠক শেষে একথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দলের নাকি ব্যক্তির বিচার হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এই বিষয়ে আইন ও বিচার বিভাগের সহায়তা নেওয়া হবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন এই উপদেষ্টা। আরও জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি হিসেবে জাদুঘর বানানো হবে গণভবন। এরপর এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বিভিন্নভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 নির্বাচন কমিশনার। শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে এদিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই বিষয়ে লিখিত পরামর্শ দেয় আউয়াল কমিশন। সরাসরি না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে একদলীয় হয়েছে সেই বিষয়টিও স্বীকার করেন তারা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। দায়িত্ব পালনের 2.5 বছরে উপজেলা ও ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 1650 নির্বাচনের আয়োজন করে আউয়াল কমিশন। তবে সবকিছু ছাপিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জন্ম দেয় তুমুল বিতর্কের। ডামি প্রার্থী দিয়ে অনুষ্ঠিত 7 জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন বলেও অভিহিত করে দেশি বিদেশি নানা মহল। বৃহস্পতিবার শেষবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয় আউয়াল কমিশন। বেলা 12টায় লিখিত বক্তব্য শুরু করেন কাজী হাবিবুল আউয়াল। নিজ আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোর ফিরিস্তি তুলে ধরেন তিনি। 7 জানুয়ারির নির্বাচনের বিতর্ক স্বীকার করলেও এর দায় নেননি তিনি। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচন 2024 সালের অনুরূপ
অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। আওয়ামী লীগের শাসনামলে বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন। তবে বরাবরের মতো শেষ দিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কারের পক্ষেও মত দেন তিনি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। বক্তব্য শেষে গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্রে স্বাক্ষর করে আউয়াল কমিশন। সে সময় হাবিবুল আউয়ালের সঙ্গে দুজন কমিশনার থাকলেও রাশেদা সুলতানা ও আনিসুর রহমান সংবাদ সম্মেলনে হাজির হননি। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সৌজন্য বিনিময় হিসেবে অভিহিত করেন তারা। যদিও লিখিত বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান সবাই। একযোগে সকল সদস্যের পদত্যাগ বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পদত্যাগের পরপরই এই ভবন থেকে বেরিয়ে যান আউয়াল কমিশনের সদস্যরা। অনেকে ধাওয়া করেন বিদায়ী কমিশনারদের। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এ যাত্রায় নিরাপদেই আগারগাঁও ত্যাগ করে আউয়াল কমিশন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মেয়ের করা এক রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। হারিস চৌধুরীর মেয়ের দাবি, বীর মুক্তিযোদ্ধা বাবাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে দাফন তো করাই হয়নি, উল্টো জীবিত দেখাতে চাপ দিয়েছিল আওয়ামী লীগ সরকারের একটি মহল। বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় তার পরিবারকে নানা রকম নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিবও। 111 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। হারিস চৌধুরী কোথায়? 2021 সাল পর্যন্ত এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশেই আছেন, তবে রয়েছেন আত্মগোপনে। কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে। 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি রাজধানীর পান্থপথের একটি বাসায় মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় হারিস চৌধুরীকে। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে, এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন, অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট, তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে। আইনজীবী বলছেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথা পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে ফের দাফন করা উচিত। তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয় এবং গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটিও দেয় নাই। হারিস চৌধুরী মেয়ে আরও জানান, বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু পদত্যাগেই সমাধান নয়, নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কথা বলেন তারা। এছাড়াও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সাজানোর পরামর্শ দেন তারা। বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশন সংস্কার সহ তারা কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে সেটার জন্য
বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সেজে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার যা করেছিল তা সুস্পষ্ট গণহত্যা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন। জামায়াতে আমির বলেন, কেবল ক্ষমতায় টিকে থাকতেই লাশ গুম করা হয়েছে। এই গণহত্যা যারা চালিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আইন হাতে তুলে নেবে না কেউ, তবে সুনির্দিষ্ট ঘটনায় মামলা হবে, দোষীদের সাজা পেতে হবে। ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো, তারা একটা দাবি কোটা সংস্কারের দাবিতে, কোটা বন্ধের দাবিতে নয়, বিলুপ্তির দাবিতে নয়, সংস্কারের দাবিতে তারা নেমেছিল। এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই, এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলু, পেঁয়াজ ও কীটনাশকের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এদিকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। মানুষের ভোগান্তি কমাতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। গত জুলাই মাসের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে দেশে পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসেনি। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণেও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এর ফলে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়। অবশেষে বৃহস্পতিবার আলুর আমদানি শুল্ক 10% কমিয়ে 15% করার পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে এনবিআর। একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়। আলু, পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে 30 নভেম্বর পর্যন্ত। এছাড়া কৃষকের উৎপাদন সহযোগিতার লক্ষ্যে কীটনাশক আমদানির উপরও শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, ভোক্তাদের ভোগান্তি কমাতেই সরকার বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জিনিসপত্রের দাম অনেকগুলো কারণে বেড়ে গেছে। আলু আর পেঁয়াজের এসে কমিয়ে দিয়েছি, ওগুলি যদি এনশিওর করে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, ওরা ওদিন কথা বলেছি, আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে। এদিকে খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেয়া, ব্যাংক পুনর্গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে এসব পরিবর্তন ক্রমেই দৃশ্যমান হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুদিনের অসন্তোষ কাটিয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পনগরী গাজীপুর ও সাভারে। কিন্তু সাভারে চাকরি প্রত্যাশীরা কারখানাগুলোতে হঠাৎ হামলা চালালে পুলিশের সঙ্গে বাধে সংঘর্ষ। এ ঘটনায় অন্তত 20 জন আহত হন। বৃহস্পতিবার বেলা 11টা সাভারের নরসিংহপুর ও জামগড়া এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। চলে ইট পাটকেল নিক্ষেপ, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
সকাল থেকে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বেলা 11টার দিকে নরসিংহপুর ও জামগড়া এলাকায় চাকরি প্রত্যাশীদের একটি দল বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় শিল্প পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন 2 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। এই ঘটনায় 2 জনকে আটক করে শিল্প পুলিশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ তাদেরকে প্রতিহত করেছে এবং আমরা 2 জনকে আটক করেছি ঘটনাস্থল থেকে হাতে নাতে। এর আগে বেলা 9:30টায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা 11 দফা দাবিতে বিক্ষোভ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের এখানে খাবারের টাকা ছিল, টিফিন বিল ছিল, আমরা যারা ইনজেক্টি ছিল, গর্ভবতী যারা ছিল তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতো। এখন সবকিছু ওনারা বন্ধ করে দিচ্ছে। রাত 10টায় আমাদের মেসেজ আসে আজকে আমাদের অফিস বন্ধ। কেন বন্ধ করবে? কোনো সিদ্ধান্ত না জানিয়ে তারা অফিস হুট করে কেন বন্ধ করবে? এদিকে 2 দিনের অস্থিরতার পর সকাল থেকেই শিল্পনগরী গাজীপুরে কর্মচাঞ্চল্য ফেরে তৈরি পোশাক কারখানায়। দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে সেনাবাহিনীর টহল ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রত্যেকটা গার্মেন্টস আমরা গেটে গিয়ে দেখি প্রত্যেকটা বেকার ছেলে, মেয়েদের অধিকার সম্পূর্ণ বেশি, ছেলেদের কোনো অধিকার নাই। এমন সেকশন আছে মানে এই জায়গার মধ্যে ছেলেরা কাজ করতে পারে, সেই জায়গায় মনে হয় আয়রন সেকশনে ওইটার মধ্যে মেয়ে নেই। আমাদের মূল দাবি 70% ছেলে নিবে, 30% মেয়ে নিবে। এর আগে বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সহায়তার আশ্বাস পাওয়ায় কারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানায় বিজিএমইএ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান ও সাইম সোবহান আনভির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। অবৈধভাবে জায়গা দখল ও ভরাট করে বিভিন্ন ব্যক্তির কাছে প্লট বিক্রির মাধ্যমে অগ্রিম এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে। বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস জমি, নালা ও নদী সহ 800 একর এবং ভাওয়াল রাজ এস্টেটের 216 একর সহ মোট 1016 একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ রয়েছে। এছাড়া প্রতারণা, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মানি লন্ডারিং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। দেখছেন জনপদের সময়। কাপড় আমদানির আড়ালে কৌশলে মদের চালান, 12 কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল নারায়ণগঞ্জের একটি আমদানিকারক প্রতিষ্ঠান, কিন্তু শেষ রক্ষা হলো না। চট্টগ্রাম বন্দরে 14 কোটি টাকা মূল্যের এক কন্টেইনার মদ জব্দ করেছে কাস্টমস। বন্দর কর্তৃপক্ষ বলছে বছরে মাত্র একটি চালান আমদানি করার সন্দেহের তালিকায় ছিল প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম বন্দরের এনসিটি ডেলিভারি পয়েন্টে সন্দেহভাজন কন্টেনার লক খুলতেই বেরিয়ে আসে বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল। তবে এই কন্টেনারে চীন থেকে ফেব্রিক্স আমদানির ঘোষণা দিয়েছিল নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড। গত জুন মাসে আটক হওয়া অপর একটি সিগারেটের চালানের সূত্র ধরে এই মদ বোঝাই কন্টেনারের সন্ধান মেলে। এতে 1114 কার্টন ভর্তি 11,676 লিটার মদ ছিল, যার দাম 2 কোটি টাকা হলো, শুল্ক অন্তত 12 কোটি টাকা। তবে মিথ্যে ঘোষণা দিয়ে এই 12 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা চলছিল বলে অভিযোগ কাস্টমসের। ফ্যাব্রিক্স ঘোষণা দিছে ঠিক আছে, কিন্তু এর আগেও তারা এই ধরনের পণ্য আনে নাই, আমরা পাইনি। শুধুমাত্র হঠাৎ করে একটা বন্ডের প্রতিষ্ঠান যখন কোনো পণ্য আনছে একটা বছরে একটা, তাহলে আমাদের সেই জায়গা থেকে সন্দেহটা তৈরি হলো। আর বছরে মাত্র একটি চালান আমদানি করায় কাস্টমসের সন্দেহের তালিকা ছিল আমদানিকারক প্রতিষ্ঠানটি। জুন মাসের 27 তারিখে আমরা একটা সিগারেটের কনসাইনমেন্ট আটক করি, জাহাজ থেকে নামিয়ে আটক করি। ওটার ফলো আপ, ওটার রিস্ক ম্যানেজমেন্ট, ওটার ইন্টেলস ইনফরমেশনগুলো কালেক্ট করে আমরা সার্ভিলেন্সে ছিলাম। সেই প্রেক্ষিতে আমরা এটাকে আইডেন্টিফাই করি এবং এটাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। অভিযুক্ত আমদানিকারক প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। অন্তত 1 বছর আগে 5 কন্টেনার মদ জব্দ করেছিল কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। তারপরও মিথ্যে ঘোষণায় মদ আনা বন্ধ করেনি চক্রটি। তবে এই চক্র আর কোনো মদ এনেছে কিনা তার অনুসন্ধান চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণ অভ্যুত্থানের মাস পূর্তিতে রাজপথে ছাত্র জনতার ঢল। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদি মার্চ। ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দেওয়ার ঘোষণা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ। প্রধান উপদেষ্টার বার্তা। তৈরি হচ্ছে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা।
এবং বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে গণভবনে। এই ছিল জনপদের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।